नमस्कार बंधुरा आमादेर बैंकेर सेविंग अ্যাকাউন্টে सबारই अल्प बिस्तर किछु टाका थाके। एबार এই सेविंग अ্যাকাউন্টের টাকাতে কিছু ইন্টারেস্টও পাওয়া যায়, কিন্তু আপনি কি জানেন যে সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেশন হয়? কারণ আমাদের ব্যাংকের সেভিং অ্যাকাউন্টের ব্যালেন্স তো সব সময় সমান থাকে না। মাসের শুরুতে যখন আমরা স্যালারি পাই তখন আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স বেশি থাকে, তারপর ওই মাসে বিভিন্ন খরচ খরচা হতে থাকে এবং আমাদের এই ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স কমতে থাকে। তারপর আবার যদি কোনো বন্ধু বান্ধব পুরনো টাকা ধার শোধ দেয় তখন আবার অ্যাকাউন্টে কিছু টাকা এসে যায়। তো আমাদের এই সেভিং অ্যাকাউন্টের টোটাল যে মাসের ইন্টারেস্ট সেটা কিভাবে ক্যালকুলেশন হয় সেটা কি জানেন? আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে আপনার সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট হয়। 2009-10 সালের আগে পর্যন্ত সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট ক্যালকুলেশনের যে নিয়মটা ছিল সেটা এরকম যে আপনার প্রতি মাসের 10 তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত এর মধ্যে যেদিনে আপনার সব থেকে কম ব্যালেন্স থাকবে, অর্থাৎ যেদিনে মিনিমাম ব্যালেন্সটা থাকবে, সেই মিনিমাম ব্যালেন্সটার হিসেবেতেই আপনার টোটাল মাসের ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে। আপনাকে একটা এক্সাম্পল দিই। মনে করুন যে মাসের 10 তারিখ থেকে মাসের শেষ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে একদিন মিনিমাম ব্যালেন্স ছিল 1000 টাকা, বাকি অন্য দিনগুলোতে হয়তো আপনার অ্যাকাউন্টে কোনো দিন 10,000, কোনো দিন 20,000 টাকাও ছিল। কিন্তু যখন মাসের শেষে ওই মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই শুধুমাত্র 10,000 টাকার ব্যালেন্সের হিসাবেতেই কিন্তু পুরো মাসের সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট ক্যালকুলেশন হতো। কিন্তু তারপরে এই নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। আরবিআই 2009-10 সালে এই রুলটাকে চেঞ্জ করে একটা নতুন রুল এনেছে এবং সেই রুলটা কি? সেই রুলটা হলো যে আপনার প্রতিদিনের শেষে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকছে সেই ব্যালেন্সের হিসাবেতেই কিন্তু আপনার অ্যাকাউন্টের ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে। ফেয়ার ডিল, কারণ আপনার অ্যাকাউন্টে তো প্রতিদিন সমান টাকা থাকবে না, কোনো দিন বেশি থাকবে, কোনো দিন কম থাকবে। যেদিন যেমন ব্যালেন্স থাকবে সেই দিনের জন্য সেরকম ইন্টারেস্ট পাবেন। তার মানে আপনি বুঝতেই পারছেন যে প্রতিদিনের জন্য আলাদা আলাদা করে ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। তাহলে সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্টের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? যে ওই দিনের আপনার যে অ্যাকাউন্টের ব্যালেন্স ইনটু আপনার রেট অফ ইন্টারেস্ট মানে সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট ইনটু নাম্বার অফ ডেজ মানে যত দিন ধরে ওই ব্যালেন্সটা আছে সেইটা ডিভাইড বাই 365 ডেজ। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে এই পুরো ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। এবার আপনাকে আমি মিস্টার রাহুলের এক মাসের অ্যাকাউন্ট স্টেটমেন্টটা দেখাচ্ছি। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে 1 মে 2022-তে তার অ্যাকাউন্টেতে 2 লাখ টাকা ছিল। এবার 6 মে 2022-এ তার অ্যাকাউন্ট থেকে 60,000 টাকা উইথড্র হয়েছে। আবার 10 মে তার অ্যাকাউন্টেতে 40,000 টাকা জমা হয়েছে। আবার মে মাসের 20 তারিখে তার অ্যাকাউন্টেতে আবার 20,000 টাকা জমা হয়েছে, কিন্তু আবার 5,000 টাকা উইথড্রও হয়েছে। মে মাসের 31 তারিখে তার অ্যাকাউন্টেতে 1,95,000 টাকা ব্যালেন্স আছে। তাহলে সেই মাসেতে মিস্টার রাহুল তার সেভিং অ্যাকাউন্ট থেকে কত টাকা ইন্টারেস্ট পাবে এইটা আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। এইবার যদি আপনি মিস্টার রাহুলের অ্যাকাউন্ট স্টেটমেন্টটাকে ভালো করে দেখেন তাহলে আপনি কি দেখতে পাবেন যে 1/5/2022 থেকে 5/5/2022 এই 5 দিন তার অ্যাকাউন্টেতে 2 লাখ টাকাই ছিল। তো এই 5 দিনেতে সেই 2 লাখ টাকার ইন্টারেস্ট পাবে। এবার আমি ধরে নিলাম যে সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট হলো 4%। তো তাহলে কত ইন্টারেস্ট আসছে? 2 লাখ ইন্টু 4% ইন্টু 5 দিন ডিভাইড বাই 365, তাহলে কত আসছে? 109.59। তো প্রথম 5 দিনের ইন্টারেস্ট হলো 109.59। এবার 6/5 থেকে 9/5 পর্যন্ত তার অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু কমে গেছে। কারণ কি? কারণ 60,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে উইথড্র হয়ে গেছে। তাহলে এই যে 4 দিন, এই 4 দিনে কিন্তু তার অ্যাকাউন্টের যদি ব্যালেন্স দেখেন সেটা হলো 1,40,000। তো এই 1,40,000 টাকাতে আপনি 4% হারে 4 দিনের কত ইন্টারেস্ট পাবেন সেটা আমি ক্যালকুলেশন করছি। তো ক্যালকুলেশন করে কত আসছে? 61.37। এইবার 10 তারিখ থেকে 19 তারিখ এই সময়টাতে যদি দেখেন তাহলে 10 তারিখে দেখবেন যে তার অ্যাকাউন্টেতে আবার 40,000 টাকা এসেছে। তো এখন তার অ্যাকাউন্টে ব্যালেন্স বেড়ে গেছে, এখন ব্যালেন্স 1,80,000 টাকা এবং এই 1,80,000 টাকা কিন্তু 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ছিল। অর্থাৎ এই 10টা দিন কিন্তু তার অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল 1,80,000। তো 1,80,000-এর হিসাবে তার এই 10 দিনের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে এবং সেটা যদি আপনি ক্যালকুলেট করেন তার ক্যালকুলেশনটা কীরকম আসছে যে 1,80,000 ইন্টু 4% ইন্টু 10 ডিভাইড বাই 365, তাহলে আসছে 197.26 টাকা। এরপর 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তার অ্যাকাউন্টে কিছু টাকা এসেওছে আবার কিছু টাকা গেছেও। 20 তারিখের ডেটে যেটা ঘটেছে সেটা হলো অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকেছে আর কিছু টাকা বেরিয়েছে। ব্যালেন্স যেটা আছে সেটা হলো 1,95,000 টাকা।
এবারে 1,95,000 টাকা আগামী 12 দিন তার অ্যাকাউন্টে পড়েছিল। তো ওই 12 দিনের হিসাবেতে তাহলে কত টাকা আসছে? 12 দিনের হিসাবে যদি আমি ক্যালকুলেশন করি 1,95,000 টাকার সুদ হচ্ছে 256.44 টাকা। এবার যেটাকে আমি বললাম সেটাকেই জাস্ট একটা টেবুলার ফর্মে আপনাকে দেখাচ্ছি, তাহলে বুঝতে আরও আপনার সুবিধা হবে। আপনি দেখে নিন 2 লাখ টাকা 5 দিনের জন্য ছিল, তো সে 5 দিনের ইন্টারেস্ট পেল। 1,40,000 তার 4 দিনের জন্য ছিল, 1,80,000 টাকা তার 10 দিনের জন্য ব্যালেন্স ছিল এবং 1,95,000 টাকা তার 12 দিনের জন্য ছিল। তাহলে টোটাল 31 দিনের হিসেব আপনার হয়ে গেল। টোটাল 31 দিনে কত টোটাল ইন্টারেস্ট হয়েছে সেগুলো আমি জাস্ট যোগ করে দিয়েছি, আপনি দেখে নিন স্ক্রিনটা। টোটাল 624.66 টাকা। তো টোটাল আপনার ওই মাসে রাহুলের যে ইন্টারেস্ট ক্যালকুলেশন সেভিং অ্যাকাউন্ট থেকে সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবেই প্রতি মাসে ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়। এবার প্রতি মাসে তো আমার সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়ে গেল, কিন্তু ব্যাংক জেনারেলি প্রতি মাসেতে সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট আপনাকে দেয় না। তারা জেনারেলি কোয়ার্টারলি আপনাকে সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট দেয়, অর্থাৎ বছরে 4 বার আপনার সেভিং অ্যাকাউন্টে ইন্টারেস্ট ক্রেডিট হয়। কোন কোন দিন হয়? জেনারেলি কোয়ার্টার এন্ডে হয় 31 মার্চ, 30 জুন, 30 সেপ্টেম্বর এবং 31 ডিসেম্বর। বছরে এই 4 দিন আপনার অ্যাকাউন্টেতে সেভিং অ্যাকাউন্টের যে ইন্টারেস্টটা সেটা ক্রেডিট হয়। এইবার এই সেভিং অ্যাকাউন্ট ইন্টারেস্ট সম্বন্ধে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জেনে নেব, সেটা হলো ট্যাক্সেশন। সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্টের ট্যাক্স সম্বন্ধে কিছু জিনিস আপনাদেরকে বলে দিই। প্রথম কথা, সেভিং অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট এর জন্য কোনো টিডিএস লাগে না, অর্থাৎ এখানে কিন্তু আপনার ইন্টারেস্ট থেকে কোনো টিডিএস কাটে না। আর দ্বিতীয় যেটা সেটা হলো সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট 10,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যায় ইনকাম ট্যাক্সের 80 TTA এই সেকশানেতে। সুতরাং আপনার বছরে যদি আপনার সেভিং অ্যাকাউন্টের টোটাল ইন্টারেস্ট 10,000 টাকা পর্যন্ত হয় তার জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এটা আমি জেনারেল সিটিজেনদের কথা বলছি, অর্থাৎ সিনিয়র সিটিজেন যারা নন, যাদের বয়স 60 বছরের নিচে তাদের কথা বলছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নোট করার মতো, এই যে 10,000 টাকার লিমিট, এটা আপনার সমস্ত সেভিং অ্যাকাউন্ট মিলিয়ে, এরকম না যে আলাদা আলাদা ব্যাংকের জন্য এই লিমিটটা আছে। সমস্ত ব্যাংক, পোস্ট অফিস, কোঅপারেটিভ ব্যাংক সব জায়গায় মিলিয়ে আপনার সেভিং অ্যাকাউন্টে টোটাল 10,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন। তার বেশি হলে আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার আপনাকে সিনিয়র সিটিজেনদের যে ট্যাক্সের রুলটা সেটাও বলে দিই। এক্ষেত্রে 80 TTB এই ধারাটা আছে, এই ধারাতে কি বলছে, আপনি মোট 50,000 টাকা পর্যন্ত ইন্টারেস্টেতে ট্যাক্স ছাড় পাবেন। তবে এক্ষেত্রে শুধু সেভিং অ্যাকাউন্ট নয়, তার সাথে সাথে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের যে ইনকাম সেটাকেও অ্যাড করা হবে। সুতরাং যে কোনো জায়গা থেকে আপনি যদি ইন্টারেস্ট পান, সেই ইন্টারেস্টটা যেটা সেভিং অ্যাকাউন্ট থেকেও হতে পারে কিংবা ফিক্সড ডিপোজিট হতে পারে, এই সবগুলো মিলিয়ে আপনি 50,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। এবার এই যে ডিপোজিটের কথা বলছি, এই ডিপোজিটটা ব্যাংকে হতে পারে, পোস্ট অফিসে হতে পারে বা কোঅপারেটিভ সোসাইটি হতে পারে, সব জায়গার সমস্ত ইন্টারেস্ট মিলিয়ে। এইবার পোস্ট অফিসের যে সমস্ত ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে তার মধ্যে একটা পপুলার হলো এনএসসি। আপনি কি জানতে চান যে এনএসসি ট্যাক্স কীভাবে ক্যালকুলেট হয়? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর যদি জানতে চান পোস্ট অফিসের সেরা ইনভেস্টমেন্ট স্কিম কোনটা সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।